শিক্ষার্থীরা, তোমাদেরকে নবম অধ্যায়ের ধারাবাহিকভাবে যে প্রশ্ন করানো হয়েছিল তা আমরা নবম অধ্যায়ের প্রথম যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করব। তার প্রথম ধাপ হিসেবে আমরা আজকে নবম অধ্যায়ের মূলত সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু যদি দেখি তাহলে দেখো কি হবে। নবম অধ্যায়ের আমাদের প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেখো পিএইচ বলতে কি বোঝায়। পিএইচ কি জিনিসটা আমাদেরকে পিএইচ সম্পর্কে জানতে হবে। পিএইচ হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঋণাত্মক লগারিদম মানকে পিএইচ বলে। তার মানে এই যে বললাম, এই যে লগ, আমরা তো লগের অঙ্ক করছি তাই না। যদি আমরা এই লগ লেখা আমরা যদি একটা হাইড্রোজেন আয়নটা দিয়ে দেই, এই হাইড্রোজেন আয়নের যে ঋণাত্মক লগের মান করি, তখন যে মানটা পাবো সেটাই হচ্ছে গিয়ে মূলত পিএইচ। আমরা কি বুঝাইতে পারছি পিএইচ কি? হাইড্রোজেন আয়ন ঘনত্বের যে মান সেটাকে যদি আমরা লগের সাথে ইনপুট করি, এইভাবে যদি আমরা একটা ক্যালকুলেটর নিই, ক্যালকুলেটর নিয়ে লগ লিখি, লগ লেখা হাইড্রোজেন আয়নের যে মান আসছে এই মানটা যদি এখানে ইনপুট করি, তাহলে যে মানটা পাবো এটাই হচ্ছে গিয়ে মূলত পিএইচ। আমরা মনে হয় বুঝাইতে পেরেছি পিএইচ কি। এরপরে আসো, লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে মূলত সাইট্রিক অ্যাসিড থাকে। বুঝতে পারছো, এটা বেশ কয়েকবার আসছে। দেখো 2022 সালে আসছে। আর প্রথম যে প্রশ্নটা এটা তো অনেক ইম্পর্টেন্ট, দেখো অনেকবার আসছে। নির্দেশক বলতে কি বোঝায়? যারা মূলত বর্ণ পরিবর্তনের মাধ্যমে যে রাসায়নিক বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, মানে বিক্রিয়াটা কি অ্যাসিড না ক্ষার এগুলো নির্দেশ করে, সেটাকে বলা হয় মূলত নির্দেশক। নির্দেশক কি তাহলে বুঝতে পেরেছো? যারা মূলত বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড বা ক্ষার সেটাকে নির্দেশ করে। উম, আহ, আহ, তাহলে বুঝতে পারছো যে জিনিসটা কি বোঝাতে চেয়েছি, যে নির্দেশক বলতে কি বোঝায়? যে সমস্ত পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বস্তুটা অ্যাসিড না ক্ষার এটা নির্দেশ করে, তাকে বলবো আমরা মূলত নির্দেশক। আমরা বোঝাতে পারছি নির্দেশক জিনিসটা কি। যারা মূলত বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড বা ক্ষার সেটাকে নির্দেশ করে, সেটাকে মূলত নির্দেশক বলে। তাহলে নির্দেশক কাকে বলে? যারা মূলত বর্ণ পরিবর্তনের মাধ্যমে বস্তুটা অ্যাসিড না মানে অ্যাসিড বা ক্ষার, অথবা এখানে বলা আছে কিন্তু সমাপ্ত বিন্দু। সমাপ্ত বিন্দু বলতে বোঝাচ্ছে মানে বস্তুটা অ্যাসিড বা ক্ষার সেটাকে নির্দেশ করবে, সেটাকে বলবো কি? নির্দেশক। ক্লিয়ার? অ্যাসিড বলতে কি বোঝায়? অ্যাসিড বলতে বুঝবো মূলত যারা পানিতে দ্রবীভূত হয়ে মূলত হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাকে বলবো আমরা অ্যাসিড। অ্যাসিড তাহলে কি? যারা পানিতে দ্রবীভূত হয়ে, দেখো লেখছে কি, শুধু এইটুকু লিখলেই হবে, যা পানিতে দ্রবীভূত করলে কি করে? হাইড্রোজেন আয়ন তৈরি করে বা প্রোটন দান করে, তাকে বলবো কি আমরা? অ্যাসিড। এইটুকু লিখলেই হবে, যা পানিতে দ্রবীভূত করলে কি করে বা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে বা প্রদান করে, তাকে বলবো কি আমরা? অ্যাসিড। ফিটকারির সংকেতটা কি? ফিটকারির সংকেতটা একটু মাথায় রাখো। K2SO4 Al2SO4 3 24 অণু পানি, মানে এর সাথে একটা 24 অণু পানি যুক্ত করছে। এই যে দেখো K2SO4 আর Al2SO4 3। এখন তোমার কাছে মনে হইতে পারে যে এই জায়গায় Al2SO4 ব্র্যাকেট দিয়ে আবার 3 হইছে কেন, একটু খেয়াল করে দেখো। এই Al টু এসও, আমি যদি আবার একটু লিখি, এখানে ছিল Al2SO4 ব্র্যাকেট দিয়ে 3, কেন হয়েছে এটা? মূলত এই মূলত এই যে সালফেট, এই সালফেটের যোজনী ছিল 2, আর এই যে অ্যালুমিনিয়ামের যোজনী ছিল 3। তো অ্যালুমিনিয়ামটা গেছে এইখানে আর সালফেটের যোজনী আসছে এইখানে। এই সালফেট একটা মূলক, মানে SO4 একত্রে কাজ করে। এর উপরে এর উপরে চলে আইছে কার যোজনী? অ্যালুমিনিয়ামের যোজনী আইছে 3। এর জন্য SO4 এরপরে ব্র্যাকেট দিয়ে হইছে 3। বুঝতে পারছো? আচ্ছা, ক্ষারক বলতে কি বোঝায়? ক্ষারক বলতে বুঝবো আমরা এই যে অ্যাসিডের সাথে ক্ষারকের কিন্তু একটা সম্পর্ক আছে। অ্যাসিড বলতে যা পানিতে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? হাইড্রোজেন আয়ন তৈরি করে। আর ক্ষারক বলতে বোঝায় ধাতুর অক্সাইড। মূলত কি বলবো, এই যে এই ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড, ঠিক আছে, যা পানির সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে ক্ষারক বলে। আর ক্ষার বলতে বোঝায় যে মানে ধাতুর সাথে ক্রিয়াশীল অক্সাইড যা পানিতে দ্রবীভূত হয়। তার মানে ক্ষারক এবং ক্ষার, ক্ষারের মূল কথা হচ্ছে গিয়া পানিতে যদি মেশে তখন সেটা ক্ষার, আর পানিতে যদি না মেশে তখন সেটা ক্ষারক। আমি কি বুঝাইতে পারছি?
তুমি যদি ক্ষারককে পানিতে দ্রবীভূত করো বলতে বোঝায় পানিতে দ্রবণীয় হয়, তখন সেটা হয় ক্ষার। আর যদি পানিতে দ্রবণীয় না হয় তখন সেটা হয় ক্ষারক। তাহলে ক্ষারক এবং ক্ষার দুইটার ভিতরে পার্থক্য কি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো তেঁতুলে কোন অ্যাসিড থাকে। পরের প্রশ্নটা দেখো, তেঁতুলে মূলত টার্টারিক অ্যাসিড থাকে। পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? পানিতে আর্সেনিকের জন্য যে গ্রহণযোগ্য মাত্রা আছে সেটা মাত্রা হচ্ছে কি আমাদের, পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.01 মিলিগ্রাম পার লিটার। বুঝতে পারছো? 0.01 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি 1 গ্রামে মিলিগ্রামে 0.01% থাকলে সেটা তোমার কোনো শরীরের জন্য কোনো ক্ষতি করবে না। আমি মনে হয় বুঝাতে পেরেছি যে কতটুকু হলে শরীরে ক্ষতি করে না। এই যে দেখো, একটু মাত্রাটা দেখো, এখানে মাত্রা লেখা আছে। আমরা যদি দেখি মাত্রাটা, সেটা হচ্ছে গিয়ে কত, এখানে কিন্তু দেওয়া আছে 0.01 মিলিগ্রাম পার লিটার। স্পষ্ট করে দেখতে পাচ্ছ হয়তো। নিরপেক্ষ পিএইচ এর মান কত? নিরপেক্ষ পিএইচ এর মান মূলত 7। নিরপেক্ষ পিএইচ এর মান 7। খর পানি কাকে বলা হয়? যেটা পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সালফেট, কার্বনেট ইত্যাদির লবণ দ্রবীভূত থাকলে উক্ত পানির সাথে সহজে ফেনা উৎপন্ন করে না, এই পানিকে খর পানি বলে। একটু খেয়াল করে দেখো, খর পানি কাকে বলে। আচ্ছা, খর পানি বলতে বোঝায় পানির যে ধর্মের জন্য মূলত সাবান দিলেও সহজে ফেনা উৎপন্ন করে না। সহজ কথা, যে ধর্মের জন্য পানিতে তুমি সাবান দিবা কিন্তু ঘটনা কি হবে, ফেনা উৎপন্ন হবে না, এই যে ধর্মটাকে বলা হয় ক্ষরপানি। এখন ক্ষরপানি কেন হয়? পানিতে তুমি যদি ধাতুর সালফেট, ক্লোরাইড, কার্বনেট, বাইকার্বনেট এইগুলো যদি যুক্ত করো, ধাতুর কি কি বলা আছে, ধাতুর ক্লোরাইড, সালফেট এবং কার্বনেট এইগুলো যদি দ্রবীভূত করো, সেক্ষেত্রে পানি কি হয়, সেক্ষেত্রে পানি ক্ষর হয়। মনে হয় বুঝাইতে পারছি ক্ষরপানি জিনিসটা কি। আচ্ছা, আমি যে পড়াচ্ছি কোনো অসুবিধা হচ্ছে কিনা, একটু অ্যাটেনশন প্লিজ, বলো কেউ। না স্যার। আচ্ছা, কারো তো কোনো সমস্যা হচ্ছে না? তুমি কি একাই আছো ফয়েজ আর এটা আহানাফ? ওকে, ঠিক আছে। এরপরে আসো, আমরা যদি এখন পরেরটা দেখি, তাহলে কি হবে। এরপরে আসো প্রসাধনীতে, প্রসাধনীতে পিএইচ এর মান কত? প্রসাধনীতে দেখো পিএইচ এর মান হচ্ছে গিয়ে এই যে 4.8 থেকে 5.5। এরপরে প্রশ্ন আছে যে ক্লোরিনেশন বলতে কি বোঝায়। ক্লোরিনেশন বলতে বোঝায় মূলত আমরা একটা যে পানিকে বিশুদ্ধ করার একটা প্রক্রিয়া, জীবাণুমুক্ত করার একটা প্রক্রিয়াকে মূলত ক্লোরিনেশন বলা হয়। বুঝতে পেরেছো? ক্লোরিনেশন কি মানে, একটা পানিকে যদি জীবাণুমুক্ত করতে চাই, সেই জীবাণুমুক্ত করার একটা প্রসেস হচ্ছে ক্লোরিনেশন। আচ্ছা, বাফার দ্রবণ কি? এটা কিন্তু পরীক্ষা অনেক আসে, যে বাফার দ্রবণ আসলে কাকে বলে। বাফার দ্রবণ সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা প্রয়োজন, যে বাফার দ্রবণটা কি আসলে। দেখো, বাফার দ্রবণটা হলো, আমরা যদি একটু বাফার দ্রবণের দিকে যাই, দেখো বাফার দ্রবণ হচ্ছে, বাফার দ্রবণ হচ্ছে কি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও পিএইচ এর মান যদি অপরিবর্তিত থাকে। একটু খেয়াল করি, আমি যদি বাফার দ্রবণ বলবো কি কাকাকে, আবার একটু দেখো, সামান্য পরিমাণে অ্যাসিড এবং ক্ষার যোগ করার পরও পিএইচ এর মানের যদি কোনো পরিবর্তন না হয়। আমরা জানি যে সাধারণত অ্যাসিড এবং ক্ষার যোগ করলে কি হয়, পিএইচ এর মান পরিবর্তন হয়। যেমন আমরা জানি যে 0.0 থেকে 7, এটা এটা হচ্ছে গিয়ে কি অ্যাসিড, বা 0.6 বলতে পারো, 7 নিরপেক্ষ থাকে। আর 8 থেকে 14 এটা হচ্ছে গিয়ে মূলত ক্ষার। এখন এই যে অ্যাসিড এবং ক্ষার, এখন কথা হচ্ছে গিয়ে যদি তুমি কোনো দ্রবণে অ্যাসিড
বা ক্ষার যাই যুক্ত করো, কিন্তু তাদের পিএইচ এর মান যদি অপরিবর্তিত থাকে, তখন সেই দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। এখন আসো লবণ বলতে কি বোঝায়। লবণের সংজ্ঞা দেবো আমরা প্রশমন বিক্রিয়ার মতো, বুঝতে পারছো? মানে অ্যাসিড এবং ক্ষারের সাথে যুক্ত করলে যেটা মূলত উম, আহ, কি উৎপন্ন করে, যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে, ক্ষারের সাথে অ্যাসিড যুক্ত করলে কি হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়। তাই অ্যাসিডের উপস্থিতি হাইড্রোজেন পরমাণুর কোনো ধাতু ধাতু বা ধাতুর নয় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করলে যে যৌগ উৎপন্ন হয়। বুঝতে পারছো? আচ্ছা, যেমন এই অ্যাসিডকে তুমি কি করবা, যে কোনো ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা যদি আংশিকভাবে প্রতিস্থাপন করো, ঠিক আছে, তখন যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। তুমি অন্যভাবেও বলতে পারো যে আমরা জানি অ্যাসিডের সাথে যদি ক্ষার যুক্ত হয়ে যেটা উৎপন্ন করে অ্যাসিড অ্যাসিড সরি আমরা যদি এভাবে লিখি যে অ্যাসিডের সাথে কে যুক্ত হবে, অ্যাসিডের সাথে ক্ষার, ক্ষার যুক্ত করলে উৎপন্ন করে কি জানো, লবণ প্লাস পানি। তাহলে এই যে অ্যাসিডের সাথে ক্ষার উৎপন্ন করলে পানির সাথে যে যৌগ উৎপন্ন হয় সেটাকে বলা হয় লবণ। বুঝতে পারছো? তুমি এভাবেও সংজ্ঞা দিতে পারো যে অ্যাসিড ক্ষারের সাথে যুক্ত করে পানীয়র সাথে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে। তো লবণের একটা সংজ্ঞাটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করা হয়। বুঝতে পারছো? এরপরে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে গিয়ে পিএইচ স্কেল কি। পিএইচ স্কেল বলতে কি বোঝায় সেটা তোমরা আগেও জানো, যে পিএইচ স্কেল এমন একটা স্কেল যার 0 থেকে 14 পর্যন্ত দ্বারাঙ্কিত থাকে এবং এখান থেকে মূলত অ্যাসিড বা ক্ষার এটা নির্দেশ করে। আর একটা প্রশ্ন দেখো, নির্দেশক কি। নির্দেশক বলতে বোঝায় যারা মূলত বর্ণ পরিবর্তনের মাধ্যমে ওই ওই জিনিসটা অ্যাসিড না ক্ষার সেটাকে নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। মানে বর্ণ পরিবর্তন করে অ্যাসিড বা ক্ষার নির্দেশ করার যে প্রক্রিয়া তাকে নির্দেশক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো নির্দেশক জিনিসটা কি। এরপরে আসো নির্দেশকের পরে তোমাদের যে জিনিসটা বোঝাবো, এখন আসো আমরা একটু এই প্রশ্নটা একটু দেখি যে সকল এখানে দেখো অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন। এটা এই বছরও এসেছে এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সকল ক্ষারই ক্ষার নয় কেন। একটু তোমাদেরকে যদি একটু বোঝাতে চাই একটু আলাদাভাবে, দেখো এখানে কি বলা আছে, সকল ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। একটু আমরা দেখি, প্রশ্নটা ছিল সকল ক্ষারই ক্ষারক। একটু খেয়াল করে দেখো, যে বলছে কি সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারক ক্ষার নয়, এই প্রশ্নটা অনেক আসে। সকল ক্ষারক ক্ষার নয়, আসলে এটা কেন, আমরা একটু ব্যাখ্যাটা যদি দেখি। আচ্ছা, ক্ষার এবং ক্ষারক বলতে কি বোঝায় মূলত দেখো, যে ক্ষারক হচ্ছে গিয়ে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, তাকে বলা হয় ক্ষারক। ঠিক আছে, ক্ষারকটা হচ্ছে গিয়ে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। বুঝতে পারছো? অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ বা হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। এইখানে কিন্তু শর্ত নাই যে পানিতে মেশবে কি মেশবে না, তাকে এটাকে বলা হয় হাইড্রোক্সাইড ওএইচ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইড্রোক্সাইড ওএইচ। এইটা এখানে কিন্তু কোনো শর্ত নাই যে পানির সাথে মেশবে কি মেশবে না। আর ক্ষার মানে কি, ক্ষার মানে একই জিনিস, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয়। এখন একটু খেয়াল করো, তার মানে কি পানিতে দ্রবণীয়। এখন এখন কিছু কিছু সব ক্ষারক তো আর পানিতে ডোবে না, পানিতে মেশে না। যে সকল ক্ষারক পানিতে মেশে সেটাই হচ্ছে কি একটি ক্ষার। এর জন্য বলা হয়েছে তাহলে যে ক্ষার সে অবশ্যই ক্ষারক, কিন্তু যে ক্ষারক সে তো পানিতে না মিশলে তো সে ক্ষারক ক্ষার না, সে শুধুই ক্ষারক। এর জন্য বলছে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। ব্যাখ্যাটা কি বুঝাইতে পারছি? ক্ষারক বলতে বুঝবো আমরা ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইড, আর ক্ষার বলতে বুঝবো ধাতুর অক্সাইড, হাইড্রো অক্সাইড এবং তাকে কি হতে হবে, পানিতে দ্রবণীয় হতে হবে। সো আমরা বলতে পারি যে যেহেতু যে সকল ক্ষারক পানিতে দ্রবণীয় নয়, সে অবশ্যই কি নয়, সে অবশ্যই
ক্ষারক নয়। আচ্ছা, পরেরটা একটু দেখি আমরা। পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রশ্নটা একটু খেয়াল করো। সেটা আমরা যদি একটু দেখাই। বিওডি বলতে কি বোঝায়? আসলে বিওডি জিনিসটা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ এটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডকে সংক্ষেপে বিওডি বলা হয়। অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে গিয়ে জৈব রাসায়নিক চাহিদা। অর্থাৎ 1 লিটার পানিতে পচনযোগ্য জৈব দূষকের ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটাকেই বলা হয় মূলত বিওডি। তার মানে বিওডি বলতে বোঝাচ্ছে কি যে জৈব রাসায়নিক চাহিদা। অর্থাৎ 1 লিটার পানিকে যদি আমরা 1 লিটার পানিতে পচনযোগ্য যে জৈব দূষককে যদি ব্যাকটেরিয়ার মতো ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, আমরা মানে 1 লিটার পানিতে যে পরিমাণ অণুজীব আছে বা দূষক আছে সেটাকে যদি আমরা মানে ভেঙে একদম ক্ষুদ্র ক্ষুদ্র করতে চাই, সেক্ষেত্রে যে পরিমাণ অক্সিজেন দরকার তাকেই বলা হয় বিওডি। ঠিক সিওডিতে বলবো আমরা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ অক্সিজেন রাসায়নিক অক্সিজেন চাহিদা। অর্থাৎ 1 লিটার যে জৈব এবং অজৈব দূষক, এখানে কিন্তু একটু পার্থক্যটা ভালো করে বোঝো। এখানে কিন্তু জৈবও আছে আর অজৈবও আছে, আর এখানে কিন্তু শুধুমাত্র জৈব আছে। বুঝতে পেরেছো? এখন আসো পিএইচ নির্ণয়ে ইউনিভার্সাল ইন্ডিকেটর কেন বেশি সুবিধাজনক? পিএইচ নির্ণয়ের জন্য ইউনিভার্সাল ইন্ডিকেটর প্রয়োজন, কারণ এটা ইউনিভার্সাল ইন্ডিকেটর কি করে মূলত ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে। যদি তোমার অ্যাসিড হয় তাইলে একটা বর্ণ ধারণ করবে, যদি ক্ষার হয় তখন একটা বর্ণ ধারণ করবে। আচ্ছা, চুনের পানির পিএইচ 7-এর বেশি বেশি না কম? আমরা যদি চুনের পানি, এইটা হলো ভাইয়া চুন, এইটার লগে তুমি যদি পানি দাও তাইলে কি হয় দেখো তো? চূর্ণের পানি মানে CaOH, খেয়াল করো। তাহলে তৈরি হয়েছে কি CaOH2। আমি আবার একটু এই পরিষ্কার জায়গায় লিখি, CaOH2 উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলছিলাম কি ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, এটা কি হাইড্রোক্সাইড না? তার মানে এটা কি হবে? এটা কি হবে বলো? এটা ক্ষার হবে। আর এটা হচ্ছে গিয়ে ক্ষারক। ক্ষারক বা ক্ষার যাই বলো, ওটা উভয়ই। তাহলে এখন দেখো তার মানে কি? তার মানে এটার পিএইচ তাহলে কত হবে? ডেফিনেটলি এটার পিএইচ 7 থেকে কি হবে? এটার পিএইচ 7 থেকে বেশি হবে। এটার পিএইচ কেন 7 থেকে বেশি হবে ব্যাখ্যাটা পাইছো? এটার জন্য এটার পিএইচ 7 থেকে বেশি হবে। আচ্ছা, আমরা যদি একটু এর পরের প্রশ্নটাই দেখি। পরের প্রশ্নটা কি আছে দেখো। পরের প্রশ্নটা আছে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড কি বলা আছে? অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না কেন? মূলত বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি বিক্রিয়া করো এ কখনো অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না। কারণ ঘটনা হচ্ছে গিয়ে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আয়ন নাই। এর জন্য কারণ আমাকে অ্যাসিডের প্রধান সংকেত কি, শর্ত কি? অ্যাসিডে অবশ্যই তাকে হাইড্রোজেন আয়ন থাকতে হবে, কিন্তু তুমি যদি বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড নাও সেক্ষেত্রে কোনো হাইড্রোজেন আয়ন পাবা না। এর জন্য বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না। একটু খেয়াল করে বুঝতে পারছি আমরা কেন অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না? অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না এর প্রধান কারণটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডে কি নাই? বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডে মূলত নাই হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়ন থাকে না। সোজা কথা, কথা বুঝছো? বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আয়ন অনুপস্থিত। অনুপস্থিত। ফর দিস রিজন এটাকে আমরা কি বলতে পারবো না? এটাকে আমরা অ্যাসিড ধর্ম নেই। এটা অ্যাসিড বাট অ্যাসিড ধর্ম নাই। ক্লিয়ার? এখন আসো আমরা যদি একটু পরের টপিকসে একটু যদি যেতে পারতাম তাহলে কেমন হতো? আচ্ছা, এরপরে দেখো আমরা যদি ইউনিভার্সাল ইন্ডিকেটর কিভাবে কাজ করে। ইউনিভার্সাল ইন্ডিকেটর ওই যে তোমাকে বলছিলাম যে ইউনিভার্সাল ইন্ডিকেটর এরকম 14টা দাগ থাকে, সে মূলত বর্ণ পরিবর্তন করে। অ্যাসিড হইলে যদি 0 থেকে 7-এর ভিতর থাকলে অ্যাসিড, 7 থেকে 14-এর ভিতর থাকলে সে ক্ষার। এভাবেই কাজ করে। আচ্ছা, ওকে। এখন আমরা মোটামুটি একটু ব্রড প্রশ্নে আসতে চেয়েছিলাম তোমাদের নিয়ে। দেখি আমরা একটু ব্রড প্রশ্নগুলো দেখি কি কি আছে ব্রড প্রশ্ন এই অধ্যায়ে। আমরা কি আগের প্রিভিয়াস কথাগুলো সব বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, জি স্যার। ওকে, ফাইন। বুঝতে পারলেই ভালো। ইনশাল্লাহ আমরা এটাও বুঝতে পারবো। দেখো এখন আমরা যদি একটু দেখি যে প্রথম যে আমাদের
টপিকসটা রয়েছে। প্রথমে আমি তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, এখানে একটা রাখা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা বলা আছে CaCO3। ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা বিক্রিয়া করি, এখানে মূলত তৈরি হবে CaO, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। বুঝছো? এখানে এর জায়গায় হবে কি, এর জায়গায় হবে ক্যালসিয়াম অক্সাইড, যাকে বলা হয় চুনা পাথর বা চুন, কঠিন চুন। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ কত? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের রক্তের পিএইচ হচ্ছে গিয়ে 7.35 থেকে 7.45। এটা একটু খেয়াল করে দেখো, 7.35 থেকে 7.45 মানুষের রক্তের, স্বাভাবিক রক্তের পিএইচ হচ্ছে এইটা। আচ্ছা, স্থায়ী ক্ষারতা কাকে বলে? কিছুক্ষণ আগে ক্ষারতা বলছি যে পানিতে যদি বাইকার্বনেট থাকলে অস্থায়ী, আর বাইসালফেট যদি বলা হয় ম্যাগনেসিয়াম বাইসালফেট, এরপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোর যদি সালফেট লবণ থাকে এবং সালফেট লবণ দ্রবীভূত থাকে, তখন যে ক্ষারতা হয় সেই ক্ষারতাকে বলা হয় স্থায়ী ক্ষারতা। বুঝতে পারছো? এরপরে আসো, পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতির সালফেট লবণ থাকলে, এই যে দেখো, এগুলো থাকলে যে ক্ষারতা বলা হয় তাকে বলা হয় মূলত স্থায়ী ক্ষারতা। আচ্ছা, বুঝতে পারছি হয়তো। এরপরে আসো, লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হবে? বিক্রিয়াটি উদ্দীপকের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়কটির সাথে আমরা লঘু অ্যাসিড এর বিক্রিয়া করব। তার মানে এখানে দেখো, এখানে বিক্রিয়ক হিসেবে কে আছে? এটা হচ্ছে বিক্রিয়ক যে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, আর এটা হচ্ছে গিয়ে উৎপাদ যে উৎপন্ন হয়েছে। এখন আমাকে গ নাম্বারে বলছে যে উদ্দীপকের বিক্রিয়কের সাথে যদি আমরা কি যুক্ত করি, আমরা যদি বিক্রিয়কের সাথে মূলত লঘু অ্যাসিড, লঘু অ্যাসিড বলতে আমরা সালফিউরিক অ্যাসিড নিতে পারি, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারি। দেখো, তোমাকে বলা আছে এখানে, এখানে দ্রব্যটা কি দেওয়া ছিল? এখানে দ্রব্যটা দেওয়া ছিল, একটু যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আবার একটু দেখো। আহ, উদ্দীপকের আমাদের এখানে ছিল মূলত ক্যালসিয়াম কার্বনেট। আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটের কথাই ভাবি, এখানে CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমাদেরকে কি যোগ করতে বলছে? লঘু অ্যাসিড। লঘু অ্যাসিড হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিডও যোগ করতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিডও যোগ করতে পারি। ধরলাম আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম, তাহলে আমাদের কি তৈরি হবে? আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে পানি, এবং সাথে থাকবে কার্বন ডাই অক্সাইড। আশা করি বুঝতে পেরেছো, এই যৌগগুলোই থাকবে। বুঝতে পেরেছো? আমরা মনে হয় বুঝাইতে পারছি। এখন দেখো, বিক্রিয়াটার সমীকরণ আলোচনা করো। তো এখানে বলবা ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, এবং কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে গিয়ে লিকুইড, এখানে ব্র্যাকেটে এল দিয়ে যেতে পারো। এটা হচ্ছে গিয়ে গ্যাস, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা সলিড পদার্থ থাকে। ওকে, আমরা মনে হয় বুঝাতে পেরেছি। এখন আসো, উদ্দীপকের এই যৌগটি ক্ষারক হলেও ক্ষার নয়। এখন এই যৌগটা মানতে কি বোঝায়? এই যৌগটা হচ্ছে গিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ করবা, কিছুক্ষণ আগেও আমি সম্পূর্ণ করে দিয়েছি। আমি আবারও এই CaCl হ্যাঁ, হ্যাঁ। না, উদ্দীপকের এই যৌগটি, এখন আমাকে উদ্দীপক বলতে আমাকে উদ্দীপকটা আবার লিখতে হবে। আমরা যদি উদ্দীপকটা লিখতে চাই সেক্ষেত্রে কিভাবে লিখবো দেখো। আমাদের উদ্দীপকটা কি ছিল? উদ্দীপকের এই যৌগ বলতে আমাদের CaCO3। আমাদের যদি এখানে এ এর মানে কি? এ মানে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড। বুঝতে পারছো? এটার সাথে যুক্ত হয়েছে কে? এটার সাথে যুক্ত হয়েছে কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন বলা হয়েছে এই যে ক্যালসিয়াম অক্সাইড এইটা ক্ষারক হলেও ক্ষার নয়। তোমাকে এখানে বললেই দিয়েছে। তার মানে ধাতুর অক্সাইড যদি পানিতে দ্রবীভূত হয় তখন সেটাকে বলা হয় কি? ক্ষার। আর যদি ধাতুর অক্সাইড শুধু, সেটাকে বলা হয় ক্ষারক। তার মানে এটা একটা ক্ষারক, এটা পানির সাথে কোনো বিক্রিয়া, এটা এটা একটা ক্ষারক, এটা মূলত ক্ষারক হলেও ক্ষার নয়। তার মানে এটা মূলত কোনো ক্ষার জাতীয় কোনো ধর্ম প্রদর্শন করে না, এর জন্য এটা ক্ষারক হলেও ক্ষার নয়। আচ্ছা, দেখি তো আমরা একটু নিচের দিকে, গিয়ে দেখি কি আসলে দেওয়া আছে। দেখো,
উদ্দীপকের যে দ্রবীভূত CaO এটি একটি ক্ষারক, কারণ এর সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। কিন্তু পানিতে সামান্য পরিমাণ দ্রবীভূত হয়, তাই ক্ষার নয়। শুধুমাত্র ক্ষারকগুলো পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়, তাকেই ক্ষারক বলে। সুতরাং ক্ষারক হলেও ক্ষার নয়, যে কথা বলতেছিলাম। তার মানে কি, তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যালো? জি স্যার। ওকে। এই যে কথা বলছে যে মূলত এটা ক্ষারক হলেও ক্ষার নয়, কারণটা হচ্ছে গিয়ে এই যে এটা ক্ষারক হলেও ক্ষার নয়, কারণ এটা সামান্য পরিমাণে পানিতে দ্রবীভূত হয়। তাই এটা ক্ষারক হলেও ক্ষার নয়। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, ফাইন। আমাদের যে পরের প্রশ্নটা রয়েছে, পরের প্রশ্নটার দিকে যদি আমরা একটু ফোকাস দেই, সেক্ষেত্রে আমরা পরের পেজে যাব। ওকে, ফাইন। পরের পেজে আমাদের দেখো, আমাদের কি ছিল, শুরুতেই আমরা একটু চলে যাই। মানুষ দ্বারা সৃষ্ট হওয়ার জন্য বায়ু দূষণ দ্বারা এসিড বৃষ্টির উৎপত্তি হয়। এই যে এসিড বৃষ্টির কথা বলা আছে, এখন কথা হলো গিয়ে এসিড বৃষ্টির খুব ভালো কথা। এসিড বৃষ্টির উৎপত্তি হয়। এখন আসো, এই এসিড বৃষ্টির কথা বলা আছে। এসিড বৃষ্টির উৎপত্তি হয়। এরপরে এই এসিড বৃষ্টি মূলত নানা রকমের মানুষের জন্য বলো, উদ্ভিদের জন্য এটা মূলত একটা ক্ষতিকারক। অনেক রকমের অসুখ বিসুখ বলো, নানা রকমের অসুবিধার সৃষ্টি করে। যেটা এই যে দেখো, মানুষ দ্বারা সৃষ্ট বায়ু দূষণের, এখানে উদ্দীপকটা কি বলছে, মানুষ দ্বারা সৃষ্ট হওয়া বায়ু দূষণের ক্রিয়ার ফলে এসিডের বৃষ্টির উৎপত্তি। এসিড বৃষ্টি হওয়ার ফলে পুকুরের পানি, কৃষি জমিতে চুন এবং চুনাপাথর, এগুলো সবই ছিটানো দরকার। খুব ভালো কথা। বিওডি কি, আমরা কিছুক্ষণ আগেও পড়াইছি। বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ যে পরিমাণ জৈব যৌগ প্রয়োজন, সেটাকে মূলত বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। পিএইচ স্কেল বলতে কি বোঝায়, অর্থাৎ একটা বস্তু অ্যাসিড না ক্ষার, এটা ইন্ডিকেট করার জন্য যে স্কেল ব্যবহার করা হয়। অ্যাসিড বৃষ্টি সৃষ্টির কারণগুলো, তোমাকে বলছিলাম। নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো মূলত কারখানার যানবাহন থেকে উৎপন্ন নির্গত ধোঁয়া। কার্বন মনোঅক্সাইডও, এগুলো বাতাসের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে এই যে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডগুলো বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে এবং পৃথিবীতে ফিরে আসে। এই কথা তোমাদেরকে আগেও বলা হয়েছে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর দিক খুব ভালো করে পড়বা। অ্যাসিড বৃষ্টির ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, উক্তিটি বিশ্লেষণ করো। এই যে শুধু মানুষের না, পরিবেশের জন্য ক্ষতিকর, মাটি, জীব বৈচিত্র্যের উপর ক্ষতিকর, এবং বললাম না অনেকগুলো অ্যাসিড বৃষ্টির কারণে আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে আসে, যার কারণে অনেক রকম রোগ ব্যাধি হতে পারে। এরপরে ঐতিহাসিক ভবন, স্মৃতিস্তম্ভ, মার্বেল পাথরের তৈরি স্থাপনাগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং বনাঞ্চলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। আশা করি বুঝতে পেরেছো অ্যাসিড বৃষ্টির কথা। এরপরে দেখো, পরের অধ্যায় হচ্ছে গিয়ে, পরের টপিকস, রাসায়নিক দ্রব্যের রাজা নামে অ্যাসিড প্রস্তুতির অন্যতম একটা পদ্ধতি হচ্ছে স্পর্শ পদ্ধতি। এটা আসলে আমরা পরের অধ্যায় পাবো। কঠিন সালফার থেকে এই অ্যাসিড প্রস্তুত করা হয়, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত প্রণালী। এটা আমরা নেক্সট অধ্যায়তে আলোচনা করব। গ্যালভানাইজিং কি, আমরা যে জানি গ্যালভানাইজিং সম্পর্কে, যে মূলত একটা প্রলেপ দেওয়ার প্রক্রিয়া। স্টেইনলেস স্টিলের উপকরণ, এটা আমরা পরের অধ্যায়ে পড়ব। উদ্দীপকের অ্যাসিডটি জারণ ধর্ম এবং নিরোধক ধর্ম প্রদর্শন করে। আসলে এই টোটাল প্রশ্নটাই আমরা এই অধ্যায়ে না, পরের অধ্যায়ে পড়ব। এটা হয়তো ভুলে আমি এই অধ্যায়ে অ্যাড করে রাখছি। আচ্ছা, এরপরে আসো, আমরা পরের অধ্যায়টা একটু এই অধ্যায়ের পরের টপিকস গুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, এখানে বলা আছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে এক্স, ওয়াই এবং জেড উৎপন্ন হয়। এখানে প্রশ্ন হবে এক্স এর দুটি রাসায়নিক ধর্ম বিক্রিয়া সহ বর্ণনা করো। আসলে এই বিক্রিয়াটা সম্পন্ন করি। আসো, আমাদের আসলে বিক্রিয়াটা সম্পন্ন করলে কি হয় বা কোনটা আসে আমরা একটু দেখে নিই। ওকে, আমাদের হয়তো কেউ একজন এখানে ওয়েট করছে। ও আচ্ছা, দেখি সে কে। অ্যাকশন রিকোয়ার্ড।
ওকে, আমরা আবার একটু পড়ার টপিকসে ফিরে গেলাম। যে এখানে বলা আছে, যে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে অ্যামোনিয়ার কথা। অ্যামোনিয়ার সাথে আমরা যুক্ত করলাম ক্যালসিয়াম অক্সাইড। আমরা যদি একটু বিক্রিয়াটা দেখি, যে NH4 Cl এটার সাথে আমরা যুক্ত করছি CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যুক্ত করলে আসলে কি ঘটনা হইল, আমাদের মূলত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। আমরা অ্যামোনিয়া গ্যাসের কথা অনেক শুনছি। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে, সাথে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সাথে উৎপন্ন হয়েছে পানি। আমার এখানে একটু মসজিদে আজান দিচ্ছে, আমরা একটু আজানের জন্য 1 মিনিট একটু প্রতীকী হিসেবে নীরব থাকি। আপনার কি একটি এসএসসি সার্টিফিকেট প্রয়োজন? নতুন করে আবার এসএসসি করে আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে যে অ্যামোনিয়ার একটি ধর্ম চাওয়া হয়েছে। তো আমরা যদি অ্যামোনিয়ার ধর্ম সহজভাবে বলতে চাই, অ্যামোনিয়ার সাথে যদি আমরা পানি বিক্রিয়া করাই, তাহলে কি হবে জানো? এই যে এই পানির সাথে যে পানির যে OH আয়ন, সে তৈরি এখান থেকে চলে এসে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ঠিক আছে? তার মানে এটা একটা স্পষ্টলি একটা ধর্ম পেয়ে গেছি। তাহলে প্রথম কথা হচ্ছে কি, অ্যামোনিয়ার আমাকে ধর্ম চেয়েছে। অ্যামোনিয়ার যে ধর্ম লেখো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এই যে কথা বললাম যে অ্যামোনিয়াকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে সে কি করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগ উৎপন্ন করবে। ক্লিয়ার? এরপরে আসো, অ্যামোনিয়া তাহলে কি পানির সাথে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে এবং পানিতে সামান্য পরিমাণ দ্রবীভূত হয়, এবং এটাই মূলত এখানে ধর্মগুলোর কথা এখানে যেভাবে বলছে, এভাবে আমরা যদি বলি সেক্ষেত্রেই আমাদের হবে। যেমন দেখো, আমরা যদি একটু তোমাদেরকে দেখাই, তাহলে কি হলো অ্যামোনিয়ার ধর্মটা, যে অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে, অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করছে। এখন এইটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি হবে দেখো তো? এই NH4, আর এইটা হচ্ছে যে ধনাত্মক আয়ন, আর এখানে একটা OH, এটা হচ্ছে কি একটা ঋণাত্মক আয়ন তৈরি হচ্ছে। তুমি বিক্রিয়া দিয়েও দেখাইতে পারো। বুঝছো? ঘ নাম্বারে আসো, জলীয় দ্রবণে লৌহ অ্যাসিড যোগ করলে কি উৎপন্ন হয়? তার মানে কার জলীয় দ্রবণে? এইটার জলীয় দ্রবণে যদি আমরা অ্যাসিড যোগ করি, অ্যাসিড বলতে কি বোঝায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, ফাইন। আমরা এখন একটু ঘ নাম্বারটা দেখাতে চাই তোমাদেরকে। তো ঠিক আছে, আমরা ঘ নাম্বার দেখানোর জন্য কি করব? আমাদের ঘ নাম্বার এখানে বলছে, যে কি বলছে, আমরা যদি এইটার সাথে এইটার ভিতরে মানে অ্যামোনিয়ার মধ্যে, আমাদের তো অ্যামোনিয়া তো পেয়েই গেছি বিক্রিয়াটায়, আমরা কিন্তু এই বিক্রিয়াটা আগে করে ফেলবো। এখানে কিন্তু অ্যামোনিয়া হবে, কি কি হবে সেটা শুরুতেই বলে দিয়েছি। আমরা যদি এটার সাথে অ্যাসিড যুক্ত করি, অ্যাসিড যুক্ত করলে আমরা লৌহ অ্যাসিড যুক্ত করলাম, তো এখানে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা একটা দুর্বল ক্ষার। বুঝতে পেরেছি? তাহলে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এবং এই যে এটা একটা কি, এখানে কিন্তু অবশ্যই বিক্রিয়াটা উৎপন্ন করতে গেলে তোমার এটা পানির উপস্থিতিতে বিক্রিয়াটা করতে হবে, নতুবা বিক্রিয়াটা উৎপন্ন হবে না, এবং এটা মূলত একটা দুর্বল টাইপের। হিসাবে বুঝি নাই।
আবার বলো, আমি শুনিনি। প্রভাবক হিসেবে। এই সাইডে করবো নাকি আমি? না স্যার, পানির প্রভাবক হিসেবে, প্রভাবক। ও, প্রভাবক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি প্রভাবক হিসেবে উপস্থিত থাকবে। উম, সেক্ষেত্রে এই যৌগটি উৎপন্ন করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে। আমরা যদি একটু পরের প্রশ্নে আসি, দেখো এখানে বলা আছে এটা অ্যাসিড, এটা দেওয়া আছে ক্ষার। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, উৎপন্ন করছে এই আর একটা এটা লবণ, এটা পানি উৎপন্ন করছে। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার যুক্ত করে লবণ পানি বিক্রিয়া করে, এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হয়? প্রশমন বিক্রিয়া বলে। বুঝতে পারছো? এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলে? প্রশমন বিক্রিয়া বলে। এখন আসলে সিওডি বলতে কি বোঝায়? আগেও আলোচনা করছি, স্থায়ী ক্ষার আলোচনা করছি, স্থায়ী ক্ষারতার কারণ। বিক্রিয়াটা কোন টাইপের বিক্রিয়া কিছুক্ষণ আগেও বলছি, এটা কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। এবং এই যে বিক্রিয়ার গুরুত্ব, প্রশমন বিক্রিয়ার গুরুত্ব আমরা কয়েকটা পয়েন্ট গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। যেমন তোমাদেরকে বলা ছিল প্রশমন বিক্রিয়া ওই যে পাকস্থলীতে হয়, অ্যাসিড এবং ক্ষার যদি অ্যান্টাসিড আমরা খাই। এরপরে কৃষিক্ষেত্রে এইটার গুরুত্ব রয়েছে, আরো ইত্যাদি ইত্যাদি আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। তোমাদের মনে আছে সেটা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা জি আচ্ছা। স্যার, কৃষিক্ষেত্রে। অবশ্যই অবশ্যই কৃষিক্ষেত্রে। এরপরে আমাদের ওই যে বলছিলাম আমাদের পেটে যখন হয়, এরপরে মৌমাছি যদি কামড় দেয় সেক্ষেত্রেও আমরা কি করি জানো সেটা? দ্রুত সেখানে একটু লাগাই। কি লাগাই? দ্রুত আমরা ওখানে একটু চুন দেই, কারণ ওই কামড়ের বিষে থাকে অ্যাসিড আর চুনে থাকে ক্ষার। এই হচ্ছে গিয়ে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। এরপরে আসো, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং 34 সালে আসার জন্য খুব খুব উপযোগী একটা প্রশ্ন। দেখো এখানে দেওয়া আছে, এই যে প্রশ্নটা একটু খেয়াল করি। অ্যামোনিয়াম ক্লোরাইড, ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড একটা ক্ষার, একটা লবণ মূলত, বুঝছো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে ধাতুর সাথে যে লবণ, ক্লোরিন লবণ যুক্ত হয়েছে, ধাতব ক্লোরাইড, এটা একটা লবণ। এটার সাথে ধাতুর অক্সাইড যুক্ত হয়েছে, বুঝছো? সরি, এটা নাইট্রোজেনের সাথে ক্লোরাইড যুক্ত হয়েছে অ্যামোনিয়ার সাথে, আর এখানে তৈরি হয়েছে ধাতুর একটা অক্সাইড। এই দুইটা বিক্রিয়া করে আসলে কি উৎপন্ন করবে? ঠিক আছে, এই যে দেখো এই ক্যালসিয়াম এর সাথে এই ক্লোরিন যুক্ত হবে, তা কি তৈরি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড। এর সাথে তৈরি করবে কি? আগে অ্যামোনিয়া, আগে অ্যামোনিয়াটা লিখে নেব। আচ্ছা, অ্যামোনিয়া তো তৈরি করবেই। এই অ্যামোনিয়া তৈরি করবে, এরপরে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড, এর সাথে তৈরি করবে আহ, অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যামোনিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড এবং সাথে তৈরি করতেছে পানি। আচ্ছা, আর কি তৈরি করলো? আয় হায়, একদম ছোট হয়ে গেছে। ওকে, এখন বোঝা যাবে। ওকে, এখন দেখো এর সাথে বিক্রিয়া করলে আর কি তৈরি করছে? আর সাথে তৈরি করছে, এখানে একটু পানিও বসাই দাও। তাহলে এই বিক্রিয়াটায় দেখো, এই যে উপরে এক্স দিয়ে দিছে, এক্স মানে যে গ্যাস, এইটা তো গ্যাস গ্যাস লাগে, এইটা এই এক্স এর জায়গায় হবে। তাহলে এক্স মানে কি? এই জিনিসটা। আশা করি বুঝতে পেরেছো। এখন বলা আছে এক্স এর জলীয় দ্রবণের একটা রাসায়নিক ধর্ম, এটা কিন্তু কিছুক্ষণ আগেও আলোচনা করছি। আগের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়েছিল। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে কি? অ্যামোনিয়ার ভিতরে পানি ঢালো, পানি ঢাললে কি তৈরি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোন NH4, এই OH। এটা যদি তুমি ভাঙো, তাইলে তোমার এই NH4 এটা পাবা প্লাস আয়ন, আর OH পাবা মাইনাস আয়ন। তাহলে এই একটা আয়ন পাবা, এই একটা আয়ন পাবা। ক্লিয়ার? জি স্যার। ওকে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। এরপরে আসো হাইড্রোক্লোরিক কি বলছে, HCl গ্যাসের মধ্যে উদ্দীপকের এক্স গ্যাস চালনা করলে কি ঘটবে? তার মানে আমরা কার মধ্যে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে উদ্দীপকের যদি আমরা এক্স গ্যাসটা চালনা করি, তার মানে কি? সোজা কথা, কিছুক্ষণ আগেও আমরা এই টাইপের বিক্রিয়া করছি। এইটার সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি তাহলে কি হবে সেটা আমাকে চেয়েছে। বুঝতে পেরেছো? ওকে, আমরা যদি একটু এখানে লিখে দেই, ঘ নাম্বারে তো এইভাবে ঘ নাম্বারে বলা হয়েছে যে এক্স গ্যাস, এক্স গ্যাস বলতে কি বোঝায়? এখন এক্স গ্যাস বলতে তুমি অ্যামোনিয়াকে বোঝো। তাহলে অ্যামোনিয়ার সাথে তুমি কি যুক্ত করবা? অ্যামোনিয়ার সাথে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করবা।
তো তুমি যদি এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করো তাহলে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড কি, ওই অ্যামোনিয়াম ক্লোরাইড তো আমরা শুরুতেই পাইছিলাম, ঠিক আছে, NH4 প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে। বুঝতে পারছো না পারো নাই? ওকে, যদি সেটাই হয় তো বুঝতে পারছো। আমরা একটু পরের পেজে যাই, পরের পেজে আসলে কি আছে দেখি আমরা। এই যে এখন আসো, ও এখানে আর একটা প্রশ্ন আছে, এখানে কি প্রশ্নটা একটু দেখি নিই। NH4 এর সাথে এই যে তোমাদেরকে বলা আছে এটার সাথে, এখানে অ্যামোনিয়া গ্যাসের সাথে যদি পানি যুক্ত করি সেক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এটা তোমাদেরকে দেখাইছি। এখন বলা আছে যে হাইড্রোজেন কি HCl গ্যাসের ভিতরে এক যৌগটি চালনা করলে আহ, অ্যামোনিয়ার সাথে যুক্ত করলে এই যে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এরপরে তুমি যদি আরো দুইটা বিক্রিয়া দেখাইতেছে, তুমি যদি ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড এই দুইটা যৌগ যুক্ত করো সেক্ষেত্রে কি হয়, একবার সবুজ বর্ণের অদক্ষেপ পড়বে আর একবার বাদামি বর্ণের অদক্ষেপ পড়বে। এইটা হচ্ছে গিয়ে ফেরাস আর ফেরিক ক্লোরাইড, আমরা দুইবার দুইটা আম, যৌগ যুক্ত করেছি। ফেরাস ক্লোরাইডের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে তাহলে ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, এটা মূলত সবুজ বর্ণের এবং এটা মূলত এই যে অ্যামোনিয়া শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। আর তুমি যদি এইটার সাথে যদি ফেরিক হাইড্রোক্সাইড ফেরিক ক্লোরাইড যোগ করো সেক্ষেত্রে উৎপন্ন হয় ফেরিক হাইড্রোক্সাইড। এখন এই ফেরাস এবং ফেরিক দুইটাই এফ, এটা আঁশ এবং এটা ইক হয়েছে কেন, যদি যোজনী 2 থাকে যে কোনো, প্রথমে যে থাকবে একাধিক যোজনী যাদের প্রদর্শন করে 2 থাকলে সেটা হয় আঁশ, আর যেটা বেশি যোজনী প্রদর্শন করে সেটা শেষে ইক হয়। যেহেতু এখানে Fe মানে ফেরাস, ফেরিক, এর জন্য Fe মানে আয়রন, এই আয়রনের সাথে আঁশ যুক্ত হইয়া ফেরাস হইছে, আর আয়রনের সাথে ইক যুক্ত হইয়া আহ, ফেরিক হইছে। আশা করি বুঝতে পারছো ফেরাস এবং ফেরিক কেন হইছে। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা তোমরা ইজিলি পারবা। ক্ষারক বলতে কি বোঝায়, সোজা কথা, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগকে ক্ষারক বলে। এরপরে আসো, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এটার ব্যাখ্যা তোমাদেরকে পড়াইছি। স্কেলের সাথে যে সকল যন্ত্রপাতি সম্পর্কযুক্ত, এই স্কেলের সাথে মূলত পিএইচ স্কেল, এরপরে নির্দেশক, লিটমাস পেপার, এই ধরনের জিনিসপত্র মূলত এটার সাথে ইনভলভ, এগুলো সম্পর্কে বলবো। পিএইচ স্কেল এর সাথে এগুলো জড়িত থাকে। এরপরে স্কেলটির গুরুত্ব মানব জীবনে অপরিসীম, কেন গুরুত্ব তোমাদেরকে বলছি, অ্যাসিড খান নিরূপণের জন্য কেন প্রয়োজন, এই যে আমাদের প্রসাধনের ক্ষেত্রে আমরা পিএইচ নির্ণয় করা দরকার। এরপরে আহ, পাকস্থলীতে যে কোনো কিছু অ্যাসিডীয় মাধ্যমের প্রয়োজন, এই অ্যাসিডীয় মাধ্যম আহ, কৃষিতে, জীবদেহে, রসায়নাগারে, শিল্পক্ষেত্রে বিভিন্ন জায়গায় এখানে ব্যবহারের কথা এখানে উল্লেখ করছে। আমরা সেটা একটু দেখব যে এখানে আসলে কি কি ধাপের কথা উল্লেখ করছে। মানব দেহে আসলে পিএইচ এর অনেক প্রয়োজন রয়েছে। এরপরে দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রেও পিএইচ প্রয়োজন, রসায়নাগারে অবশ্যই পিএইচ প্রয়োজন। এরপরে সর্বশেষে প্রসাধনের ক্ষেত্রে কথা বলা আছে এবং প্রসাধনের ক্ষেত্রেও পিএইচ প্রয়োজন। আমরা ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছি। এরপরে দেখো, আমরা যদি পরের প্রশ্নে একটু ফোকাস করি, পরের প্রশ্নটা একটা দেখি আমরা। এখানে মূলত চেয়েছে পিএইচ বলতে কি বোঝায়, সিওডি কি, আমাদের পাকস্থলীতে কখন ঘটে এই টাইপের বিক্রিয়াটা। এইটা এই টাইপের বিক্রিয়া মূলত আমাদের, এটা কিন্তু আমরা যখন অ্যান্টাসিড খাই, আমাদের অ্যান্টাসিড কিন্তু এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু ভালো করে বুঝবা। এবং এই বিক্রিয়াটা কি, এটা হচ্ছে গিয়ে ক্ষার, এটা হচ্ছে গিয়ে অ্যাসিড, অ্যাসিড ক্ষার লবণ পানি, এই বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা আমাদের পাকস্থলীতে ঘটে। কখন ঘটে, যখন ডাক্তার তোমাকে অ্যান্টাসিড খাইতে কয়। বুঝছো?
আচ্ছা, বিক্রিয়াটি কোন ধরনের তা গুরুত্ব লেখো। এই যে প্রশমন, প্রশমনের গুরুত্ব তোমাদের এটা নিয়ে অনেক কথা বলছি, এটা নিয়ে আর কথা বলবোই না। এই টাইপের একটা বিক্রিয়া কিছুক্ষণ আগেও দেখাই দিচ্ছি, সো এটাও আর দেখাবো না। এরই সাথে আমরা টোটালি এই সিলেবাসের এই অধ্যায়ের সর্বশেষে চলে আসছি। এই অধ্যায়ের এই দুইটা ক্লাসই আল্লাহর রহমতে যথেষ্ট তোমাদের জন্য। কি পড়তে হবে না পড়তে হবে ইনশাল্লাহ এর বাইরে থেকে আর খুব বেশি কিছু পড়তে হবে না। তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও, পড়ে নিও। আর ভালো থাকো। কোনো সমস্যা থাকলে একটু আমাকে বলো, আমি তোমাদের জন্য 2 মিনিট সময় দিচ্ছি। যারা লাইনে আছো একটু আমাকে বলো কোনো সমস্যা আছে কিনা, আজকের ক্লাসে কোনো অসুবিধা আছে কিনা। না স্যার, সব বুঝেছি। আচ্ছা, দুজনেই। জি স্যার। আচ্ছা, ইয়া, আজকে তো কোহলিকা আসেনি, কোহলিকার কোনো খবর টবর জানো তোমরা? আচ্ছা, আমি ফোন দেবো অনে। আর ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ইনশাল্লাহ পরে আবারও কোনো এক ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ। আমি লিভ নিলাম। আর আরেকটা কথা, হ্যালো হ্যালো, ইউটিউবে ভিডিওটা দিলে তোমাদের সুবিধা হয় নাকি এইটা দেখে তো ওইটা কি দিয়ে দেবো ইউটিউবে লোড করে আপ আপ করে? স্যার ইউটিউবে দেন, সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো। একটু পরে আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।